শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আয়ত্রী ক্ষীণ দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে মিটিমিটি তারা জলজল করছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার ফলে আয়ত্রীর চোখ যেন ঝাপসা হয়ে আসছে। তখনই এক সরু ফালির রূপ ঝলক দেখতে পেল যেন। আয়ত্রী দৃষ্টি পরিবর্তন করে তার চোখের দৃষ্টি ঠিক করে নিল। সত্যিই চাঁদ? হ্যাঁ, চাঁদ খুঁজে পাওয়া গিয়েছে। আয়ত্রী সবার উদ্দেশ্যে পড়ল। চাঁদ খুঁজে পেয়েছি। ব্যাস, একে একে সবাইকে চাঁদ দেখানো হলো। অবশেষে তাদের চাঁদ দেখার মিশন সম্পূর্ণ হলো। পিচ্চিগুলো মিছিল করতে লাগলো, মাহে রমজানের বিভিন্ন স্লোগান তোলে। আয়ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরখ করতে লাগলো। নুসাইবা ডাকলো কাজে। এশার আজান শেষ হতে সবাই ব্যস্ত হয়ে পড়লো, যার যার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারাবি নামাজের জন্য প্রস্তুত হতে লাগলো। নিহাল পাঞ্জাবি পরে আয়ত্রীর কাছে আসতে আয়ত্রী আতর দিয়ে তাকে সম্পূর্ণ তৈরি করে দিল। নবমে পড়ছে নিহাল। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। তারই মধ্যে একটা পৌরুষালী ভাব এসেছে, অথচ এখনো তাকে কতই বাচ্চা বাচ্চা লাগে। তাশরিফ তৈরি হয়ে বের হলেন। নিহালকে ডাক দেওয়ার আগে নিরুপমা তার দিকে এগিয়ে এলো। প্রতিবারের মতো এবারেও তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দিল। অতঃপর বাবা আর ছেলে মিলে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল হাতের কাজ সেরে। নিরুপমা মেয়েদের আর শাশুড়িকে নিয়ে নামাজের রুমে নামাজ শুরু করলো। আয়ত্রী আর নুসাইবা কিছুক্ষণ পর পর বিরতি দিচ্ছে। 2 রাকাত পর তাসবি পড়ার পাশাপাশি তারা ফিসফিস করে কথাও বলছে। নিরুপমা কয়েকবার থামতে বলল, তারা তাদের কাজ বহাল রাখলো। অবশেষে জোর গলায় ধমক দিতেই তার একেবারে চুপসে গেল। তারাবি নামাজের পর রাতের খাবারের পালা। আজকে একটু দ্রুত খাওয়ার পাট চুকিয়ে ফেলেছে। ভোর রাতে উঠতে হবে, তাই পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তাশরিফ খাবার টেবিলে বসলো। খাবারের দিকে নজর পড়তেই দেখলো বিকেলে যা রান্না করার জন্য আবদার করেছিল সবগুলি আছে। নিরুপমার দিকে তাকাতে সে মুখ অন্যদিকে ঘুরালো। তাশরিফ বুঝতে পারলো না তার কি বলা উচিত, তবে ভালো লাগা তাকে আষ্টি পিষ্টি ঘিরে ধরল। ঠিক প্রথম দিনের মতো নিরুপমা এখনো কেমন শক্ত খোলসের মাঝে নিজেকে আবৃত করে রাখে, অথচ ভীষণ ভালোবাসতে জানে। এই মেয়েটাকে না পাওয়ার দুঃখে সে একদিন ঘর বাড়ি ছেড়েছিল, আজ এখন সেই তার ঘর, তার পরিবার, তার শান্তি। ভোর রাতে মুয়াজ্জিনের আহ্বান শুনে নিরুপমা উঠে গেল। উঠে আগে তার শাশুড়ি মাকে জাগিয়ে তুলল, তাকে গরম পানি করে দিল উজু করার জন্য। অতঃপর খাবার গরম করতে রান্নাঘরের দিকে গেল। এরই মাঝে কিছুক্ষণ পর পর ডাকতে লাগলো আয়াত্রীকে। গুমু গুমু কণ্ঠে জবাব দিল, উঠছি, কিন্তু উঠার লক্ষণও দেখা গেল না। ফের ডাক পড়লো। নিরুপমার ডাকাডাকিতে তাশরিফ ঘুম ছুটে গেল। আয়াত্রীর ওঠার কোনো নাম নেই। জাবেদা বেগম লাঠি ভর দিয়ে নাতি নাতনিদের জাগিয়ে তোল, তবে নুসাইবা উঠল না। পাশেই আয়াত্রীকে ডেকেই চলেছে। নিহাল তা ভিডিও ধারণ করেছে, কারণ নুসাইবা হয়তো এখন ঘুম থেকে উঠবে না, কিন্তু সকালে পুরো বাড়ি মাথায় তুলবে এই বলে যে তাকে কেন উঠায়নি, অথচ এখন তাকে সবাই মিলে ঘুম থেকে ওঠাচ্ছে। কিন্তু সে সব কালকে দেখা যাবে এই কথা মোটেও বিশ্বাসই করছে না। তাই তো নিহাল প্রমাণ রেখে দিচ্ছে। অবশেষে নুসাইবাকে উঠাতে সক্ষম হলো। সবাই মিলে খাওয়া শেষ করলো। আয়ত্রী রুমে এসে দরজা আটকে দিল। নিহাল বাবার সাথে নামাজে যাবে, নুসাইবা দাদির সাথে ঘুমিয়েছে। আয়ত্রী সেলফোন হাতে অপেক্ষা করছে কখন আয়াত ফোন দিবে। কিছুক্ষণের মাঝে আয়াত ফোন দিল ভিডিও। আয়ত্রী কোলে বালিশ নিয়ে ফোন সামনে রাখলো। তার ভীষণ অভিমান হয়েছে। রাতে আয়াত একটা ফোনও দেয়নি। আয়াত অভিমানীকে একবার পরখ করে একগাল হেসে বলল, খেয়েছো বউ? আয়ত্রী মাথা নাড়লো। আয়াত তপ্ত শ্বাস ফেলে বলল, রাগ। কোনো প্রত্যুত্তর এলো না। আয়াত আরেকটু করুণ গলায় বলল, বিশ্বাস করো, ভীষণ কাজ ছিল। টেক্সট করেছিলাম না, রাতে কথা বলতে পারতাম 5 মিনিট, বিনিময়ে এখন কথা না বলে ঘুমিয়ে যেতাম। তখন ভালো লাগতো? নিশ্চয়ই লাগতো না? আয়ত্রীর মনটা খারাপ উবে গেল। সত্যি বিনা কারণে তো এমনটা করেনি। স্বাভাবিক গলায় শুধালো, খেয়েছেন? আমি মিসকিন লোক, বউ ছাড়া থাকছি। খাবার শেষ করা নিয়ে এত তাড়া নেই। এই থিওরির মানেটা বুঝলাম না তো। আরে বুঝছো না? এই ধরো তুমি কাছেই তো আছো, এখন আজান দেওয়ার আগে তো আমার তোমাকে চুমু খেতে হবে,
কারণ সারাদিনে শাওন পালন করব, তখন তো বউকে চুমু খাওয়া যাবে না। তাই আজান দেওয়ার আগে ইউরিয়ার সমস্যার রোগীরা যেমন আনলিমিটেড পানি খায়, তেমনি আমি আজান দেওয়ার আগে খাবার দ্রুত শেষ করে আনলিমিটেড চুমু খেতে থাকতাম। তাই তারা থাকতো, বুঝলে বউ? বলে ঠোঁট উঁচিয়ে একটা ফ্লাইং কিস ছেড়ে দিল। আয়াত্রী দীর্ঘশ্বাস ফেল। এই লোক কখনো শুধরাবার নয়। তখনও ঘোষণা করা হলো সেহরির আর 5 মিনিট আছে। আয়াত্রী জগ নিয়ে ঢকঢক করে পানি পান করলো। কিছুক্ষণ পানি পান করে আয়াতের দিকে তাকালো। আয়াত ফ্রুকুচকে তাকিয়ে আছে। আয়াত্রী কি হয়েছে জিজ্ঞেস করতেই বলল, এই এত পানি খাচ্ছ যে, পেট ফুলে যাবে তো। এখন আমি কাছে থাকলে কি হতো বলো? আয়াত্রী গ্লাসে পানি ঢেলে আরেকবার চুমুক দিল। আয়াতকে প্রশ্ন করল, আপনি থাকলে কি হতো? আমি মনে করতাম আমি বোধহয় বাবা হতে যাচ্ছি। হুট করে দেখে সারপ্রাইজড হয়ে যেতাম। খুশিতে কেঁদে ফেলারও চান্স রয়েছে। আজাইরা। এইসব কি বলছো বউ? আমার ভীষণ কাজ, গুণে শেষ করতে পারবে না। আমার একটা বউ আছে, তাকে ভালোবাসতে হয়, অভিমান ভাঙাতে হয়। বড় কথা হচ্ছে চুমু খেতে। আল্লাহর ওয়াস্তে মুখে একটু লাগাম দেন, আজান দিচ্ছে, রোজা শুরু হতে যাচ্ছে। তবে জানো, আমার ভীষণ খালি খালি লাগছে। রমজানে ক্লান্তি নিয়ে বাসায় এসে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আয়াত্রী কোনো প্রতিউত্তর করলো না। কিছুক্ষণ চলে গেল নীরবতায়। আয়াতের মাঝে মসজিদে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। ফোনের স্ক্রিনে চোখ পড়তে আয়াত্রী ঘুমন্ত মুখখানা দেখতে পেল। সে কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখল সেই মুখশ্রী। মনে মনে প্রার্থনা করলো যেন অতি দ্রুত এই মুখখানা নিয়মিত দেখার সুযোগ পায় সে। আয়াত নামাজের উদ্দেশ্যে বের হলো। আয়াত্রী ঘুমাচ্ছে ঘুমাক, সে মসজিদ থেকে এসে জাগিয়ে তুলবে, তখন নামাজ পড়ে নেবে আয়াত্রী। ক্লাসের সামনে বারান্দায় দাঁড়িয়ে আছে আয়ত্রী, তার সাথে দাঁড়িয়ে নওশাদ। হুমায়রা সেদিন হ্যাঁ না কিছুই বলেনি। নওশাদের কথা হচ্ছে যে হুমায়রা সম্মতি দিলেই সে তার বাবা মা নিয়ে হাজির হবে, কিন্তু মেয়েটা কিছু তো বলছেই না, উল্টো লুকিয়ে বেড়াচ্ছে। আয়ত্রী বিচলিত হয়ে বলল, তোর সাথে কথা বলে দেখবি নওশাদ? কি বলবো? কি বলবি মানে? যদি নাই বা বলতে পারিস তো বলতে গেছিস কেন? আবার ঢং করিস। আরে আরে, রেগে যাচ্ছিস কেন? আমি বলছিলাম যে আসলে আসলে কিছুই না। আর তুই কিছু বলবি না বলদ? আচ্ছা বাবা, বলবো তো। আয়ত্রীকে কিছু বলতে না দেখে নওশাদ চোখ মুখ খিঁচল। এর মাঝেই ইতু আর শাওনের আবির্ভাব ঘটল। তারা সম্পর্কে জড়িয়েছে কিছুকাল আগেই। নওশাদ বিড়বিড় করে বলল, ওরা এমন একটা সম্পর্কে কেন জড়ালো? সবাইকে তোর মতো এভাবে ভাবে নাকি? তবুও দোয়া করি আল্লাহ যেন দ্রুত সম্পর্কটা হালালে পরিণত করে দেয়। আনিন। আমিন। কিন্তু নিজের পায়ে কুড়াল চেপে ধরে রেখে যদি কেউ বলে আল্লাহ যেন কুড়ালটা উঠিয়ে নেয়, এমনটা হলেও তো হবে না, তাই না? কি বললি? বুঝলাম না। শোন, শাওনের ক্যারিয়ার লাইফ মাত্র শুরু। আর ইতুর জানিসই তো গ্রামের মেয়েদের কত দ্রুত বিয়ে দিয়ে দেয়। ইন্টার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারেই বেশি বিয়েটা হয়। ইতুরও ভিন্ন কিছু না। ওর বাবা মা আরো আগেই জিজ্ঞেস করেছিল যে তোর কোনো পছন্দ আছে কিনা। ও তখন বলেছে পছন্দ নেই। তো এখন ওর বাবা মা বিয়ে ঠিক করলে তো বাধ্য বিয়ে করতে। আচ্ছা, না হয় বাধ্য না করলোও না, করবেটা কি ভাই? শাওন নিজে চলে বাপার টাকায়, বউটা চালাবে কেমনে? আসলেই ওরা আবেগের বশে একটা অনিশ্চিত সম্পর্কে জড়িয়ে পড়েছে। শুধু জড়ায়নি নওশাদ, ওরা যদি পরিণয় না পায় তবে তো একেবারেই জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। নওশাদের চোখে মুখে চিন্তার ছাপ। এখন তো তার নিজের জন্যেও বেশ চিন্তা হচ্ছে। তখনই তাদের সাথে মিথিলা যোগ দিল। কিছু সময় পর ইতু। মিথিলার থমথমে মুখ, কেমন যেন গম্ভীর হয়ে আছে, কোনো কথা বলছে না। আয়ত্রী মিথিলাকে খোঁচাতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে মিথিলা বলল, কি হয়েছে? মুখটা এমন করে রাখছিস কেন? আমার মুখ এমনিতেও তো কেমন করে রাখবো আর? আয়ত্রী কপাল চাপড়ালো, তবুও থামলো না। এক নাগারে ঘ্যান ঘ্যান করতেই থাকলো। তাদের সব কটা দুষ্টুর মাঝে মিথিলা হচ্ছে ইন্ট্রোভার্ট। একদম চুপচাপ থাকবে, কথা কম বলবে, নিজ থেকে কারোর সাথে কথা বলতে পারবে না, এমনি নিজের সমস্যাগুলোও না। কারো ওপর রেগে থাকলেও মুখে বলবে না, বরং চুপটি মেরে বসে থাকবে।
তবে কেউ যদি একদম নিজ থেকে মিশে তবে তার সাথে ভালোই ভাব গড়ে তুলতে পারে। এত কিছুর পরও আয়ত্রী আর হুমায়রা ছাড়া কারোর সাথে সে একেবারেই নিজের মতো করে কথা বলতে পারে না। ফ্রেন্ড সার্কেলে থাকবে, ঘুরবে, নিজের মতো উপভোগ করবে, কত সময় অকারণেই বিরক্ত হবে। মিথিলার রাগকে আয়ত্রী আর হুমায়রা ভীষণ ভয় পায়। এই যে সারাদিন এত দুষ্টামি, ছুটোছুটি। মিথিলা রেগে একটা ধমক দিতেই চুপসে যাবে। ওদের প্রতি মিথিলার শাসন দেখলে যে কেউ ভেবে বসবে মিথিলা বুঝি তাদের অভিভাবক। অবশ্য অভিভাবকের মতোই তাদের ভালো খারাপ সব দিকটা পরখ করে। ফ্রেন্ড সার্কেলের যে কেউ কোনো অকাজ করে ফেঁসে গেলে বিভিন্ন গল্প বানিয়ে তাদের উদ্ধার করার জন্য একমাত্র মিথিলাই রয়েছে। কিন্তু এখন উল্টো কিছু ঘটল। মিথিলা রেগে তাকিয়েও লাভ বিশেষ কিছুই হলো না। আয়ত্রী একই কথা বলতে লাগলো, অবশ্য এই ক্ষেত্রে একটু ব্যতিক্রমী। যদি বারবার না জিজ্ঞেস করে তবে এই মেয়ে কখনোই নিজ থেকে বলবে না, একা একা গুমড়ে মরবে। মিথিলা কিছুক্ষণ চুপসে থেকে পট করে একটা কথা বলে ফেলল। এই যে তাকে দেখতে এসেছে পাত্রপক্ষ, তারা আর কেউ নয় বরং হুমায়রার আম্মু আব্বু। কথাটা শুনে আয়ত্রী আর ঋতু ভূত দেখার মতো চমকে মিথিলার দিকে তাকিয়ে রইল। আমি ওই দিন একটু সন্দেহ করেছিলাম, কিন্তু ভুলেও ভাবি নাই জল এত দূর গড়াবে। আঙ্কেল আন্টির মতিগতি কেমন ঠেকছে? আব্বু আম্মু বোধহয় সিরিয়াস। থাকে তো প্যারা খাওয়ার কি আছে? সাকিব ভাইয়া না তোর ক্রাশ? আমি এই বেডারে বিয়ে করতাম না। মিথিলা পুরোটা সময় এটুকুই বলে পার করলো। আর নওশাদ তাকে ভাবি বলে সম্বোধন করে একটু আধটু রাগিয়ে দিল। তবে তারা যে অধীর আগ্রহে হুমায়রার জন্য অপেক্ষা করছিল। হুমায়রা কিন্তু কলেজে আসেনি। আয়ত্রীর মতে মিথিলার ভয়ে আসেনি। যাই হোক, প্রাণের ভয় তো সবার আছে। ক্লাস শেষে সবাই গুটি গুটি পায়ে প্রাইভেটের উদ্দেশ্যে এগোচ্ছে। সুমাইয়া আয়ত্রীর এক হাত জড়িয়ে ধরে হাঁটছে আর কিছু একটা বিড়বিড় করছে। আমারে রেখা সবাই একে একে দুই হয়ে যাও রে বন্ধুরে। মিথিলা চোখ পাকালো। ইতু বলল, আরে রাখো হারাম খোর, তোর আমাগো সুমুরে পোড়াই বকে নিয়ে সারছে। লিজা ভূতেরে করে। লিজাকে? লিজা হচ্ছে সুমাইয়ার যে প্রাক্তন রাকিব, তাকে ধোকা দিয়েছিল। লিজা হচ্ছে প্রাক্তনের প্রাক্তন আর এখন বর্তমান প্রেমিকা। আরে লিজা ভূত রে, বুড়ি ভূত, শুকনা গাঙের মধ্যে ডুববা মরিবি। হাসতে হাসতে সবাই কড়াকড়ি খাচ্ছে। তখন হুমায়রাকে বাইক থেকে নামিয়ে দিয়ে গেল সাকিব ভাইয়া। যাওয়ার সময় মিথিলার সাথে চোখাচোখি হয়ে গেল। মিথিলা বিড়বিড় করে বলতে শুরু করলো, আমি এই লোকরে বিয়ে করব না। হ্যাঁ। ঋতু মিথিলার হাত চেপে হেসে গড়াগড়ি খাচ্ছে। হুমায়রা আয়ত্রীর কাছে হেসে দাঁড়ালো। আয়ত্রীর দিকে তাকিয়ে বোকা বোকা হাসলো। আয়ত্রী ফিস করে জিজ্ঞেস করলো, কলেজে আসলি না যে? ফুফুদের বাড়ি গিয়েছিলাম ভাইয়া। বলো, চলো দিয়ে আসি, প্রাইভেট মিস দেওয়া যাবে না। রোজা রেখে তোর ভাই নিজ থেকে তোকে দিয়ে গেল? হ্যাঁ গো। এমনি এমনি গেল না। তাহলে কেমনি? মিথিকে দেখার ধান্দা। ও, আজকে গিয়ে বলবো তোমার ধান্দাবাজি ধরতে পারছি। জ্যোতিজিকে কেমনে? তুই বলছিস? নিজে বাস খা, আমারে টানস কেন হুদাই? তিশা এতক্ষণে চুপচাপ কিছু একটা খাচ্ছিল। চুমু বলে উঠল, তোমরা জানো কি তিশা যে তন্ময় ভাইয়ের সাথে ডেটে গিয়েছে? কথাটা যেন বোমা ফাটালো। চুমু ফের বলল, কেন আয়ু, তোমাদের কিছুই বলেনি? না তো। আয়ত্রী, এইটা কেমনে করলি তুই বেঈমান? এই ছিল তোর মনে? ছি আয়ু, ছি। আজব, আমার দোষ কি? তিশা বলছে, আমি ভাবছি ওর পার্সোনাল ইস্যু, তাই বলি নাই। তবুও বলবি না? ওরে মায়েরা ফেলা উচিত বলেই সুমাইয়া হাত উঁচাতেই হুমায়রা তাকে থামিয়ে দিয়ে বলল, ওরে কেন মারা উচিত? ডেট তোর, ওর ছিল না। তন্মন ভাইয়া ওর ভাই, এই জন্য ওই জানতো। জানানোর কথা ছিল তিশার। আমি কি আমার ভাইয়ের কথা জানাইছে তো মিথিলায়। পিছনে নওশাদ শাওন ছিল, তা ওরা টের পায়নি। শাওন বলে উঠল, এই আয়ুরে মারবি না। আমার দুলাভাই যদি জানে ওনার বউরে মারছস তাহলে এক্কেরে মামলা দিয়ে দিবে। ও, তুমিও তো আমাকে দুলাভাই। শাওন কিছুক্ষণের জন্য থামলো, কিন্তু শাওনকে দেখে বিড়বিড় করে বলল, এই শালা কই থেকে টপকালো? তোর না প্রেমিক?
তখনই পেছন থেকে শাওন হুমায়রাকে উদ্দেশ্য করে বলল। আর আপনি আপনি তো আমার ভাবি। হুমায়রার লজ্জায় কান গরম হয়ে এলো। নওশাদ শাওনকে বকে দিয়ে বড় বড় পা ফেলে চলে গেল। ওরা এরূপ ঝগড়া খুনসুটি করতে করতে এগিয়ে চলল। কিছুক্ষণ এগোতেই নাজমনের দেখা পেল। মিথিলা হাত উঠিয়ে চেঁচিয়ে উঠল নাজমন বলে। নাজমন দৌড়ে এলো, বান্ধবীদের জড়িয়ে ধরলো। আয়ত্রী নাজমনের গাল টেনে দিয়ে বলল, আগের থেকে মোটা হয়ে গেছিস। সুমাইয়া নাজমনের গা ঘেঁষে দাঁড়ালো, মাথা নাড়িয়ে বলল, এগুলো সব ভাইয়ার ভালোবাসা বরকত। প্রেমে পড়লে এমনি আসা শুরু করব। আয়াত ভাইয়া তো 3 বেলা নিয়ম করে আয়াত্রীকে ভালোবাসা খাওয়াইছে, ওই দিয়ে মোটা হইল না? ছি, পচা কথা। আর তুমি যে ডেটে গিয়ে চা খাও, ফুচকা খাইছে সে। সব বাদ দেয়, তুই যে এই কাজটা করলে। কি করছি? দুলাভাইয়ের খবর আমি সবটাই জানি। কিছুক্ষণ আয়াত্রীর বিয়ে নিয়ে কথা বলল। মিথিলা বলল, আন্টির সাথে কথা হয়েছে? হ্যাঁ, আম্মু বলছে পাশে যাইতে। এর মাঝেই নাজমুনের বর হিমেল এলো। জানা গেল নাজমুন কালকে থেকেই রেগুলার ক্লাস করবে। সবাই বেশ খুশি। নাজমুন মনমরা হয়ে বলল, হাব্বু আমার সাথে কখনো কথা বলবে না রে। সবাই একটু থেমে গেল। আয়াত্রী তপ্ত শ্বাস ফেলে বলল, তা তো আগেই বলছি তোকে, তাই না? বলি নাই তোর অনলি 2টা অপশন, যে কোনো একটা বেছে নে। যাই বেছে নেস, আমরা আছি, সাহায্য করব। তুই বাবা মায়ের রেখে ভালোবাসা বেছে নিয়েছিস, এখন কিচ্ছু করার নেই। আরও কিছুক্ষণ তাদের সুখ দুঃখের আলাপ হলো। সর্বশেষ নাজমুনের জন্য সান্ত্বনার বাণী, কিছু পেলে কিছু হারাতে হয়। বাবা মাকে ত্যাগ করেছিস, তাই হারিয়েছিস। তবুও আশা করা যায় সব ঠিক হয়ে যাবে। নাজমুন চলে যাওয়ার আগে আয়ত্রী নাজমুনের গাল টেনে বলল, এই শুন, অনেক দিন পর তোর সাথে দেখা, তোর উচিত এর জন্য আমায় ট্রিট দেয়া। কালকে আসার সময় নিয়ে আসিস, বুঝছিস? নাজবনের উচিত দুনিয়ার সবাই ট্রিট দেওয়া। আতিক স্যারের কোর্স শেষ, তবে উনার ছুটি বেড়ে কিভাবে নাকি, তাই আরও পড়ার সুযোগ হয়েছে। কিন্তু ঝুমু সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সে আর পড়বে না। খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে সে। একজন মানুষের উপর দিনকে দিন সে দুর্বল হয়ে পড়ছে। কাল যখন শাওন বলেছিল যে ওনার প্রেমিকা আছে, এরপর থেকেই তার ভীষণ রকমের মন খারাপ। কালকে পুরোটা সময় সে একটুও পড়ায় মনোযোগী হতে পারেনি। তাই সে চায় না তার এই চারা গজানোর আবেগকে প্রাধান্য দিয়ে তাকে পরিচর্যা করতে, যার কণ্টকময় ডালপালা পরবর্তীতে তার জীবন বিঘ্নিত করবে। এতে ক্ষান্ত হবে না, বরং সব লণ্ডভণ্ড করে দিবে। তাই ঝুমু এখনই নিজেকে কঠোর হাতে দমন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষ দাঁতের ব্যথা পাবার ভয়ে প্রতিনিয়ত এর যন্ত্রণা সহ্য করার চেয়ে উপড়ে ফেলাই শ্রেয়। ঝুমু এসব ভেবে এক মনে দাঁড়িয়েছিল। তখনই কেউ কাঁধে হাত রাখলো। পেছন ফিরতেই দেখা গেল আয়ত্রী হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ঝুমুর মাথায় টোকা দিয়ে বলল, কিরে বাচ্চাকালের বেষ্টু, মন খারাপ? ঝুমু হেসে ফেলল। ষষ্ঠ শ্রেণীতে আয়ত্রী ঝুমুকে হুট করে একদিন বলেছিল, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে। তার যথারীতি তারা বেস্ট ফ্রেন্ড হলো, কিন্তু ক্লাসের রাজনৈতিক অবস্থানের কারণে তাদের বেস্ট ফ্রেন্ডশিপ একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। আগের কথা মনে করে দুজনেই এক দফা হাসলো। আয়ত্রী ঝুমুরের পিঠ চাপড়ে বলল, কিছু তো হয়েছে, তোকে ভীষণ বিচলিত লাগছে, যেন একটা উৎকণ্ঠা কাজ করছে। ঝুমু কোনো প্রতিউত্তর করলো না। আয়ত্রী ফের বলল, বলতে পারিস, একটু হালকা লাগবে, না বলে জোর করব না। সিরিয়াস ইস্যু, মজা নিবি না বল? মজার হলে মজা নেব। ইস না প্লিজ। আচ্ছা বল। ভালো লাগা অদ্ভুত একটা অনুভূতি, কখন কাকে ভালো লাগে বলা যায় না। আমি সবসময় এইসব নিয়ে একটু অন্যরকম বক্তব্য প্রদান করলেও আমার এখন একজন ভালো লেগে গেছে, কারণ আমিও মানুষ। আর টু বি অনেস্ট, উনি হচ্ছে আতিক স্যার। আর আমি চাই না এই ভালো লাগা আশকারা পাই। এই কয়েকদিনে আমি ভালোই দুর্বল হয়েছি, আর হতে চাই না। আমি চাই এই ধরনের অনুভূতিতে জড়াতে। তাই আমি আর প্রাইভেট পড়বো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এইটা নিয়ে হয়তো সবাই কানাঘুষাও করবে আর একটু উত্তেজিত হলে। এক নাগারে কথাগুলো বলে ঝুমু থামলো। আয়ত্রী স্বাভাবিক মুখভঙ্গি রেখে বলল, এটা স্বাভাবিক একটা বিষয়,
এমনটা হতেই পারে, এতে তোর দোষ নেই। বরং তুই আর সবার মতো এতে গা না ভাসিয়ে নিজেকে কন্ট্রোল করছিস। এই ব্যাপারটা ভীষণ সুন্দর। নিজের সিদ্ধান্তে অটল থাক, সব ঠিক হয়ে যাবে। ঝুমু হাসলো। এটুকু কথা তাকে কতটা উৎসাহিত করেছে সামনে থাকা মেয়েটার ধারণাও নেই। আয়ত্রী ঝুমুরের গলা জড়িয়ে ধরে বলল, বিয়ে নিয়ে কি ইচ্ছে তোর? আমি চাই আমার অ্যারেঞ্জ ম্যারেজ হোক। এই ব্যাপারটা বোধহয় ভীষণই সুন্দর। আচ্ছা, তুই কেমন বর চাস দেখি একটু বলতো। যা, কি সব বলিস? আমি চাই উনি অনেক হিন্দি গান জানবে, আগের গানগুলো। কেন? এই যে গুনগুন করে এত গান গাই, সে না বুঝলে কিভাবে হবে? বাবা। আয়ত্রী মায়ের সাথে বসে টুকটাক কাজ করছে। তার ভীষণ মন খারাপ। আজকেই শেষ রমজান। দেখতে দেখতে পুরো রমজান মাস কিভাবে কেটে গেল যেন টেরই পেল না। তাই আয়ত্রী খানিকটা মন খারাপ করছে, তবে দ্রুত গতিতে কাজ শেষ করার চেষ্টা করছে। আজ তার কত ব্যস্ততা। রমজান যেমন শেষ হতে যাচ্ছে, ঠিক তেমনই করে আগামীকালকে ঈদ শুরু হতে যাচ্ছে। মুসলিমদের প্রধান উৎসব। এই উৎসবের হেলাফেলা চলবে না। ঈদের দিন নিঃসন্দেহে প্রতিটা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ। তারা নিজ নিজ সুখ দুঃখ সব ভুলে হাসি খুশিতে মেতে ওঠে। আয়ত্রীর সব বান্ধবীদের কাছ থেকে ঈদের বর্ণনা এমনটা আসে যে, এই তো সকালে ঘুম থেকে উঠছি, কাপড় পরছি, ছবি তুলে আবার ঘুমাইছি, কি আর করব। আয়ত্রীর ঠিক এই কথাটা পছন্দ নয়। তার মতে মুসলিমদের প্রধান উৎসব নিয়ে এতটা উদাসীন হওয়া মোটেও ঠিক না, বরং জমজমাটপূর্ণভাবেই এই দিনটি পালন করা উচিত। খবর নিলে দেখা যাবে যে ঈদের দিন ঘুমিয়ে পার করা মানুষগুলো পহেলা ফাল্গুন থেকে শুরু করে আরও অনেক উৎসবেই পালন করে, কিন্তু নিজের ধর্মের প্রধান উৎসবের ক্ষেত্রে তারা ভীষণ নিষ্ক্রিয়। সে যাই হোক, আয়ত্রী বিকাল অবধি মায়ের সাথে রান্নাঘরেই কাজ করবে। আজ শেষ রমজান, তাই নিরুপমা বিশাল আয়োজন করে রেখেছেন। কিছু খাবার প্রতিবেশীদেরকেও দেওয়া হবে। অবশ্য রমজান মাসে প্রায় স্বাবলম্বী সব মুসলিমরা অভাবী মানুষদের সাহায্য করে। মায়ের সাথে কাজ শেষে আয়ত্রীর আরও বিশাল দায়িত্ব। বাড়ির আশেপাশের প্রতিবেশী পুচকুগুলোকে নিয়ে সন্ধ্যায় কিছু খাবারের আয়োজন করা হবে। এরপর মেহেদি পরার পর্ব। পাশের বাড়ির আয়ত্রীর চেয়েও বয়সে ছোট সুমনা মিলে তারা দুজনে সবাইকে মেহেদি পরিয়ে দিবে। আয়ত্রী নিজের দায়িত্বগুলোর কথা মনে করে তপ্ত শ্বাস ফেলল। সময় তার নিজ আঙ্গিকে গড়িয়ে চলল। মাগরিবের আজান পড়ল। সবাই মিলে ইফতারে বসে পড়ল। সারাদিনের রোজা শেষে ইফতারে খাবার সময়ে সবার মাঝেই একটু আধটু উৎকণ্ঠা প্রকাশ পায়। তাশরিফ সাহেব আজকে বাড়িতে আছেন। উদ্দেশ্য ছেলে মেয়েদের সাথে ইফতার করা। আয়ত্রীরাও বেজায় খুশি। পুরো রমজানে এই শেষের দিনের ইফতারেই তারা বাবাকে পায়। খুশি মনে সবাই খাবার শেষ করলো। তবে নিহাল নুসাইবা শরবত বেশি খাওয়া নিয়ে মারামারি বিঁধেছে। তাই জানিয়েছে তারা একজন আরেকজনের মুখখানি দর্শন করতে রাজি নয়। নামাজ শেষে আয়ত্রী মাকে একটু সাহায্য করে দ্রুত বের হলো। উদ্দেশ্য চাঁদ দেখা। বের হতেই দেখা গেল পিচ্ছিগুলো সব হা হয়ে আকাশপানে তাকিয়ে, অর্থাৎ চাঁদ খুঁজছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর চাঁদ দেখতে পেল, কারণ আকাশে ভীষণ মেঘ করেছিল। যদিও ইতিমধ্যেই বাংলাদেশের চাঁদ দেখা কমিটি ঈদের ঘোষণা করেছেন, তবুও নিজের চোখে ঈদের চাঁদ না দেখলে আর মন থেকে অনুভব করা যায়? তাই তো চক্ষু শীতল করতে এত ছুটোছুটি আর উৎকণ্ঠা। অবশেষে আকাশের কোলে হলদে একফালি চাঁদ সবাইকে শান্ত করলো। বাচ্চারা ঈদ আনন্দ নিয়ে মিছিল করতে লাগলো। উঠতি বয়সের ছেলেরা বাজি ফোটাচ্ছে। আয়ত্রী অবাক হয়ে দেখছে চাঁদখানা। সোনার পাতের ন্যায় চাঁদখানা তার ভীষণ ভালো লাগছে। ইতিমধ্যেই ফোনে টুংটাং শব্দে আয়ত্রী কপাল কুঁচকে ফেলল। বন্ধু বান্ধব সব ঈদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ আর ঈদ কার্ড পাঠাচ্ছে। আয়ত্রী সবাই ঈদ মোবারক জানালো। ঈশার নামাজ পড়েই মেহেদি পরানোর কাজে লেগে গেল আয়ত্রী। সুমনা আর আয়ত্রী মিলে সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছে। এই বাচ্চা মেয়েগুলোও কম যায় না। তাদের উভয় হাতের তালু এবং পিঠে লাগিয়ে দিতে হচ্ছে। বকা দিতে গিয়ে ব্যর্থতা। মুখভঙ্গি এমন করে ফেলছে যে চাইলেও কেউ কিছু বলতে পারবে না। আয়ত্রী এত কিছুর ভিড়ে বারংবার ফোন চেক করছে। সে অপেক্ষা করছে নির্দিষ্ট একজন মানুষের ফোন কিংবা মেসেজের জন্য, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। রাগে দুঃখে আয়ত্রীর কান্না পেয়ে যাচ্ছে। তবুও দাঁতে দাঁত চেপে আয়ত্রী কান্না আটকে রাখছে। নুসাইবার পছন্দ করা আর্ট তার হাতে লাগিয়ে দিয়ে আয়ত্রী মেহেদি পরানোর পর্ব সমাপ্তি করলো। সবাইকে আজ পুঙ্খানুপুঙ্খভাবে মেহেদি পরিয়ে দেওয়া হয়নি। নুসাইবা মেহেদি পরে জায়গায় ঘুমে কুপকাত।
তখনই আয়াত্রী তাকে বেদম কেলানি দিয়ে দাদির রুমে পাঠিয়ে দিল। সর্বশেষ সুমনাকে মেহেদি পরিয়ে আয়াত্রী ক্ষান্ত হলো। আয়াত্রীর অশান্ত মস্তিষ্ক বিভিন্ন বুলি আটছে। সে ক্ষণে ক্ষণে আয়াতের প্রতি অভিমানের বুলি ছড়িয়ে কেঁদে ফেলছে। পরক্ষণেই অশ্রুকণা মুছে নিয়ে একটু আধটু গালি দিচ্ছে। সুমনা আড়মোড়া ভেঙে বলল, তুমি মেহেদি দিবে না আপু? আয়াত্রী মাথা নেড়ে জানালো দেবে না। অথচ সে কয়েকটা মেহেদির ডিজাইন আরও আগেই ঠিক করে রেখেছিল, কিন্তু আয়াতের উপর রাগ করে এখন সব প্ল্যান মাটি করে রেখেছে। পড়বে না সে মেহেদি। এর মাঝেই সুমনা ফের বলে উঠল, আমাকে একটু ঘরে দিয়ে আসো না আপু। আয়াত্রী ফোনের ফ্ল্যাশ চালিয়ে বের হলো। নিরুপমা তখন ঘুমানোর বন্দোবস্ত করছে। শব্দ পেতেই প্রশ্ন করলো, তুই এখনো ঘুমাসনি আয়ু? না মা, এখনো মেহেদি দেয়া বাকি। আচ্ছা, দ্রুত ঘুমিয়ে পড়িস। আয়াত্রী সুমনাকে পৌঁছে দিয়ে বাড়িতে প্রবেশ করলো। সদর দরজা লাগিয়ে দিয়ে আয়াত্রী দোলনায় বসে পড়ল। তার ভীষণ কান্না পাচ্ছে। এতক্ষণে জমানো অভিমানে আয়াত্রী হু হু করে কেঁদে ফেললো। কাঁদলো সে বেশ কিছুক্ষণ ধরেই কাঁদলো। কান্নার ঘোরে এতটাই মগ্ন ছিল যে বুঝতেই পারেনি তার খুব কাছে কারো অস্তিত্ব। আয়াত্রী হুট করে অনুভব করলো তার চুলে কেউ স্পর্শ করছে, সাথে দোলনাটাও একটু কেঁপে উঠল। আয়াত্রী পিলে চমকে পেছনে তাকাতেই আয়াত টুপ করে আয়াত্রীর কপালে চুমু খেয়ে নিল। আয়াতকে দেখে আয়াত্রী এক প্রকার সিটিয়ে গেল। আয়াত্রী এক প্রকার হতভম্ব হয়ে আছে। সে যেন আয়াতকে আশাই করেনি। আয়াত আয়াত্রীর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদছো কেন বউ? আয়াত্রী কথা বলল না। ভীষণ অভিমানে দূরে সরে গেল। দোলনা থেকে উঠে যেতে নিতেই আয়াত হ্যাচকা টানে আয়াত্রীকে কাছে নিয়ে এলো। সরি তো। কথা বলবেন না, দূরে সরুন। বউয়ের দূরে সরুন বলা মানে আরো কাছে আসার ইশারা, জানো তো? আয়াত্রী কোনো প্রকার জবাব না দিয়ে মুখ ফেরালো। আয়াত আয়াত্রীর হাত ধরে বলল, আরে আমি সবাইকে রাজি করে বাড়ি এসেছিলাম, বলতে পারো শুধু তোমার জন্যই। রাস্তায় ভীষণ জ্যাম ছিল, যার দরুন ড্রাইভ করতে কত ঝামেলা পোহাতে হয়েছে, তাই ফোন দিতে পারিনি, বিশ্বাস করো। বিশ্বাস হচ্ছে না? অজুহাত চাইলেই দেয়া যায়, ইচ্ছা থাকলে যে কোনোভাবেই দেয়া যেত। আয়াত্রীর কণ্ঠস্বর যথেষ্ট অভিমানী। তার চোখ অশ্রুকণায় টুইটম্বুর। যদিও অন্ধকারে তা দৃশ্যমান নয়, তবুও আয়াতের হাতে ইতিমধ্যেই কয়েক ফোঁটা গড়িয়ে পড়েছে। আয়াত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তপ্ত শ্বাস ফেলে বলতে লাগলো, আমি ইচ্ছে করেই বলিনি, এই যে তুমি অভিমান করলে, আর আমিও সাক্ষাৎ দূত হিসেবে হাজির হলাম তোমার অভিমান ভাঙাতে। যদি বলে কয়ে আসতাম তবে এতটা সারপ্রাইজড হতে? আয়াত্রী মনোযোগ দিয়ে আয়াতের কথাগুলো ভাবলো। সত্যিই মিথ্যে বলেনি। রাগ অভিমান ছেড়ে আয়াতের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। এর আগেই আয়াত ফের বলে উঠল, আমি আরো আগেই এসেছিলাম, বিগত 2 ঘন্টা যাবত আমি তোমাকে দেখছি। মানে বুঝলাম না। আমি আরো 2 ঘন্টা আগেই এসেছিলাম, জানালার কাছে এসেই দেখলাম সবাইকে কিভাবে মেহেদি পরিয়ে দাও, তাই তোমার আনন্দ ভাগাভাগিটা মাটি করলাম না। এর সাথে তোমার অভিমানী রূপটাও দেখে ফেললাম। আপনি এতক্ষণ এইভাবেই দাঁড়িয়েছিলেন? হ্যাঁ। মশা কামড়েছে? অনেক কামড়েছে, সে কি ধরন যেন। আর তারা আমাকে আদর করে চুমু খাচ্ছে, অথচ বউ আমাকে একটা চুমু খেলো না। বউয়ের ভালোবাসার অভাবে আমি দিন দিন কাঠ হয়ে যাচ্ছি। আয়াত্রীর প্রথমে আয়াতের জন্য আফসোস হলেও শেষে তা উবে গেছে। বদলোক, এসব ছাড়া কথাই বলতে পারে না, অসভ্য এক। তুমি আমাকে মনে মনে অসভ্য বলছো, বদলোকও বললে। কি ব্যাপার, আমাকে ভয় পাও? আয়াত্রী ভ্রু কুচকে ফেলল। আয়াত হেসে ফের বলল, কি করে বুঝলাম? অবশ্যই আমি অন্তর্যামী নই, তবে তোমার স্বভাব বৈশিষ্ট্য সবটাই মুখস্থ। আমাকে কখন কখন অসভ্য বলো আমি জানি। অসভ্য লোক। আশ্চর্য, তুমি এত সুন্দর করে অসভ্য বলো কি করে? এখনই বুঝলাম পুরুষ কেন অসভ্য হয়। বউরা এত সুন্দর করে অসভ্য বলে, আর বেচারা পুরুষ মানুষ মনে করে অসভ্য হওয়া বুঝি একটা আর্ট, তাই তারা পণ করে নেয় অসভ্য হতেই হবে। হায়াতের কথা শুনে আয়াত্রী ভীষণ অবাক হলো। এই লোক ককে কলকাতা বানিয়ে ফেলতে পারে। কিছুক্ষণ পর অনুভব করছে আয়াত তার হাতে কিছু একটা জড়াচ্ছে। আয়াত্রী অনুভব করলো সে তীব্র রজনীগন্ধার ঘ্রাণ পাচ্ছে। আয়াত সযত্নে একটা রজনীগন্ধার মালা আয়াত্রীকে পরিয়ে দিচ্ছে। আয়াত্রী চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। ভীষণ রকমের সুন্দর একটা সময়। আচ্ছা, জীবনটা যদি এভাবেই কেটে যায়। আয়াত আয়াত্রীর হাতের পিঠে অষ্টদয় ছোঁয়ালো। একগাল হেসে বলল, চাঁদ রাত মোবারক বউ আমার।
আয়াত্রী যেন হিম হয়ে জমে গেল। আয়াত ফের বলল, মেহেদি দিবে না বউ? আয়াতের কথায় আয়াত্রী চোখ খুলল। নিজের অবস্থান ঠিক এতটা সময় পর তার খেয়ালে এসেছে। এতক্ষণে অভিমানের স্থান কাল ভুলে গেছে। আয়াত্রী মিনমিনে কণ্ঠে বলল। আয়াত্রী ভিড় করে কিছু বলল। আমি বসবো, ছাড়ুন। আশ্চর্য তো, তুমি কি দাঁড়িয়ে আছো? আমি দোলনায় বসবো। কেন কেন? আমি থাকতে দোলনায় কেন বসবে আমার বউ? এক মিনিট, দোলনাকে বেশি ভালোবাসা হয়ে যাচ্ছে না? অতঃপর ভীষণ অনুনয় করল, কিন্তু আয়াত তার সিদ্ধান্তে অটল। সে মোটেও বউয়ের ভালোবাসা দোলনার সাথে ভাগাভাগি করতে রাজি না। তুমি কি মেহেদি দিবা না? আপনি দিবেন না? ছেলেরা মেহেদি দেয় না। আয়াতের জবাবে আয়াত্রী খুশি হলো না, অনুযোগের স্বরে বলল, যখন তাদের নতুন প্রেমিকা হয় তখন দেয়। ভীষণ আবদার নিয়ে বলে, আমায় একটু মেহেদি দিয়ে দিবা, কিন্তু আমি তো আর কারো প্রেমিকা না। আরে তুমি আমার প্রেমিকাই। তোমায় কে বললো যে বউরা প্রেমিকা হতে পারে না? পারে। এই যে দেখো, আমি তোমার প্রেমিক হয়ে রাত বিরাতে এসে চুরি করে দেখা করছি, চুরি করে প্রেম প্রেম খেলছি। তাহলে আপনি মেহেদি পরবেন প্লিজ, অল্প একটু। পরবো কালকে। কালকে কিভাবে বের হব? হবে, মিথি বের করবে। এই দায়িত্ব আমার আর মিথির। আয়াত্রী কিছু না বলে আয়াতের দিকে তাকিয়ে রইল শুধু। আয়াত আয়াত্রীর হাতে একটা শপিং ব্যাগ দিয়ে উঠে দাঁড়ালো, বলল, যাচ্ছি। আয়াত্রী স্মিত হেসে মাথা নাড়ল। আয়াত আয়াত্রীর মন খারাপ বুঝতে পেরে বলল, আমি ভীষণ ক্লান্ত, ঘুমানো প্রয়োজন, তাই যাচ্ছি। তাহলে আরো কিছুক্ষণ থেকে যেতে। হ্যাঁ বুঝেছি, আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেবেন, তারপর ঘুমাবেন। আচ্ছা, যথা আজ্ঞা মহারানী। আর আমি একটা মেহেদির ডিজাইন সেন্ড করে দিব, তা পরে নেবেন, ওকে? আয়াত্রী মাথা নাড়ল। আয়াত খানিকটা গিয়ে ফিরে এসে বলল, আমাকে একটু ভালোবেসে দাও বউ, তা না হলে যাব না। আয়াত্রী সকালে ঘুম থেকে উঠে মায়ের সাথে টুকিটাকি কাজ করছে। অতঃপর মেকআপ আর্টিস্টদের দায়িত্ব পালন করছে বেশ কিছুক্ষণ। নিহাল পাঞ্জাবি পরে হাজির হলো বোনের কাছে। বাবার সাথে সে জামাতের জন্য যাচ্ছে। আয়াত্রীকে ঈদ মোবারক জানিয়ে বলল, ঈদগাঁও ময়দানে বাজার থেকে তোমার জন্য কি আনবো আপু? আমার ভাইয়ার যা পছন্দ হবে ঠিক তাই আনবেন। নিহাল বোনকে জড়িয়ে ধরে বেশ কিছু সময় আহ্লাদি কথাবার্তা বলল। যাওয়ার আগে নুসাইবাকেও বোধহয় একই সম্বোধন করেছিল, কিন্তু নুসাইবার তা সহ্য হলো না। দুজনে ফের লেগে গেল। এক দফা মারামারি শেষে নিহাল ঈদগাঁও ময়দানের উদ্দেশ্যে বের হলো। তাসরিফ যাওয়ার আগে দুই মেয়েকে ঈদ সালামি দিল। তখনই নিরুপমা অর্ধকোপা চুল এলোমেলো শাড়ি পরে সামনে। সে এখনো ঈদের সাজে তৈরি হয়নি, হাত বাড়িয়ে বলল, আমার সালামি কোথায় জনাব? তাসরিফ এই বুড়ো বয়সে আবার সদ্য প্রেমে পড়া যুবকের ন্যায় খেয়ে হারিয়েছে। তার হৃদযন্ত্র দ্রুত গতিতে কাজ করছে। থমথমে গলায় বলল, এর জন্য নতুন পোশাক পরে সালাম দিতে হবে? নিরুপমার চোখ ছোট ছোট করে তাকালো। মাথায় আঁচল টেনে সুন্দর মতো সালাম দিল তাসরিফ সাহেবকে। সে হেসে নিরুপমার দিকে নিজের মানিব্যাগ এগিয়ে দিল। বেশ কিছুক্ষণ দুজনের রসিকতা কিংবা ভালোবাসার পর্ব চলল। তাসরিফ ঘর থেকে বের হওয়ার সময় চাপা কণ্ঠে বলল, যখন পুরো দমে তৈরি হবে তখন অন্য কিছু দেব। আয়াত্রী ঈদের ড্রেস পরে চুল শুকাচ্ছে। আয়াতের দেওয়া শাড়িটা রাত থেকে শুরু করে দেখছে। দেখা যেন শেষই হচ্ছে না। হুট করেই একটা চিরকুট দেখতে পেল। আয়াত্রী হাত বাড়িয়ে চিরকুটখানা খুলে পড়তে শুরু করলো। আয়াত তাকে লিখেছে, অষ্টাদশীর একটা তরুণীর চোখ যে এত সুন্দর হতে পারে তা আমার কল্পনাতীত ছিল। তোমাকে না দেখলে হয়তোবা এই উপলব্ধিটা আমার অধরাই থেকে যেত। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট অস্বচ্ছ রকম সুন্দর এই চোখ জোড়া নিয়ে লেখার মতো শব্দ মনে হয় না পৃথিবীর কোনো ভাষায় মজুদ আছে। তোমায় যখন প্রথম দেখি তখন মনে হচ্ছিল যেন জ্যোৎস্নার আলো ঠিকরে পড়ছে ওই চোখ জোড়া থেকে, আর সেই স্নিগ্ধ আলো যেন আমার সমস্ত ধৈর্য শক্তিকে ম্লান করে দিচ্ছিল। তোমাকে দেখি হয়তোবা কবি লিখেছেন, তোমার লাজুক চোখে তাকিয়ে এই শহরের প্রতিটি ধূলি কণায় আমি ভালোবাসার কাব্য সাজাই গভীর মমতায়। বিশ্বাস করো, এই অসম্ভব অপরূপ সুন্দর চোখের দিকে অপলক দৃষ্টিতে অনুরক্তভাবে আমি আমরণ তাকিয়ে থাকতে পারবো। থাকবে কি আমার আকাশের চাঁদ হয়ে, ছড়িয়ে দিবে কি স্নিগ্ধতার আলো আমার হৃত কাননে। আয়ত্রী বোধ হয় কেঁদে ফেলল কারো ব্যক্তিগত চাঁদ হওয়ার প্রস্তাবে। সে সত্যি মানুষটার ব্যক্তিগত চাঁদ হতে পারবে? কিছু সময় পর আয়াতের ফোন এলো।
রিসিভ করতেই উপাস থেকে আয়াত সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো। আসসালামু আলাইকুম। আয়াত্রী হেসে সালামের জবাব দিল, ফের উত্তর এলো, ঈদ মোবারক বউ।